আচ্ছা, এ পর্যন্ত যে সমস্ত আলোচনাগুলো হয়েছে সেগুলো মোটামুটি এক কথায় হচ্ছে যে অবজেক্টস, ভেরিয়েবলস, তারপরে নিউমারালস, ফ্লোর, তারপরে স্ট্রিংস, এই বিভিন্ন ধরনের অবজেক্ট প্লাস অ্যারে, হ্যাশ, সিম্বল, বুলিয়ান, রেঞ্জ এসব নিয়ে আলোচনা হয়েছে, ঠিক আছে। এবং শেষমেশ আমরা আলোচনা করছিলাম হচ্ছে ইফ এলস যে কন্ডিশনাল স্টেটমেন্ট আছে সেটা নিয়ে। তো মোটামুটি এই সমস্ত ক্লাসগুলো একটু মানে আচ্ছা, অ্যারে হ্যাশ নিয়ে এখনও আলোচনা হয়নি, সরি। আচ্ছা, ইফ এলস দিয়েই শুধুমাত্র সর্বশেষ ক্লাসটা হয়েছিল। তো আমি প্রথম থেকে একবার করে একটু করে দেখাই। সেটা হলো যে অবজেক্টস এবং ভ্যারিয়েবলস কি। অবজেক্ট হচ্ছে রুবিতে যে সমস্ত জিনিস ব্যবহার করা হয় সব কিছুই অবজেক্ট। যেমন হচ্ছে যে আমি একটা মানে একটা ভ্যারিয়েবল নিলাম এক্স ইজ ইকালস টু 10 কিংবা 12, যাই হোক 10 নিলাম, এক্স ইজ ইকালস টু 10। হ্যালো, জি সবাইকে ভাইয়া। আমার কথা শোনা যাচ্ছে কি? জি জি, শোনা যাচ্ছে। আচ্ছা, আমি এটা খুঁজে, ওকে ওকে, এক্স ইজ ইকালস টু 10, এই যে নাম্বারটা নিলাম, এটা আইএলবিতে ঢুকতে হবে, তারপরে করতে হবে। আচ্ছা, এক্স ইজ ইকালস টু 10 যে নাম্বারটা নিলাম, এটা হচ্ছে যে আমার একটা একটা অবজেক্ট, ঠিক আছে না? এটা কি ধরনের অবজেক্ট? এটা হচ্ছে ইন্টিজার। নাম্বার বা ইন্টিজার, নিউমারাল শ্রেণীর ইন্টিজার যে সাব শ্রেণী আছে সেটার একটা অবজেক্ট আর কি। প্লাস এখন আমি যদি একটা নাম নেই, যেমন হচ্ছে যে সরি, একটা নাম নেই, ঠিক আছে, জাকির, এবং জাকিরের দেখা যাচ্ছে আমি রোল নাম্বার সেট আপ করলাম, এটা ঠিক আছে। তো এইটা একটা যেটা ব্যাপার, এই যে জাকির, এইটা হচ্ছে একটা মানে স্ট্রিং দিয়ে আমি ভেরিয়েবলটাকে ডিফাইন করলাম, নেম ডিফাইন করলাম, এবং এটার ভ্যালু আমি রাখলাম হচ্ছে 45, কিন্তু 45টা হচ্ছে কি, এটা হচ্ছে স্ট্রিং একটা অবজেক্ট রাখলাম, ঠিক আছে। তো এটা একটা অবজেক্ট। এরকম হচ্ছে সব ধরনের যা যা আছে রুবিতে, এরকম মোটামুটি যা ব্যবহার করা হয় সবগুলো হচ্ছে অবজেক্ট, ঠিক আছে। আর আচ্ছা, আর ভ্যারিয়েবল জিনিসটা হচ্ছে কি, ভ্যারিয়েবল হচ্ছে যে একটা প্লেস হোল্ডার আর কি, কোনো একটা ভ্যালুর প্লেস হোল্ডার, সেটাকেই ভ্যারিয়েবল বলা হয়। ভ্যারিয়েবল কি, যে এই যে এক্সটা আছে এবং এই যে জাকির আছে, এটা হচ্ছে ভ্যারিয়েবল কল করছে। ভ্যারিয়েবল বলার কারণ হচ্ছে যে জাকির এই একই নামে যদি আমি এখন চেঞ্জ করি, এবং এর যদি এখন ভ্যালু আমি দেখা যাচ্ছে যে দিয়ে দিলাম 450 দিয়ে দিলাম, ঠিক আছে। তো ভ্যালুটা চেঞ্জ হয়ে গেল, যেহেতু এই এই নামটা একই থাকলো কিন্তু ভ্যালুটা চেঞ্জ করে দিতে পারতেছে, যে কারণে একে ভ্যারিয়েবল বলা হয়। ভ্যারি করতে পারতেছে এবং ভ্যারি করার সক্ষমতা আছে, জন্য ভ্যারিয়েবল বলতেছে। এটা আসলে নিজে কোনো একটা অবজেক্ট না, এটা হচ্ছে যে একটা বিশেষ ধরনের মানে নেম কলিং সিস্টেম, যেটা হচ্ছে যে কোন একটা ভ্যালুর লোকেশনকে ডিফাইন করে। কিছুক্ষণ আগে সে এই ভ্যালুর লোকেশন ডিফাইন করতেছিল, এখন সে এই ভ্যালুর লোকেশন ডিফাইন করতেছে। তো এই তো ব্যাপার হচ্ছে, সিম্পলি আমরা বুঝতে পারি যেটা হচ্ছে নাম, যেটা সেটা হচ্ছে ভেরিয়েবল, ঠিক আছে। তো আমাদের মানে রুবিতে দেখা যাচ্ছে, রুবিতে এবং অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে যেখানেই যা যা ল্যাঙ্গুয়েজ আছে সব ল্যাঙ্গুয়েজেই মোটামুটি ভেরিয়েবলের বেসিক কিছু ক্যালকুলেশন এগুলো করা যায়। যেমন হচ্ছে যে আমি যদি এক্সের ভ্যালু দেই 45 এবং ওয়াইয়ের ভ্যালু দেই 87, সরি, ওয়াইয়ের ভ্যালু যদি দেই 47, তাহলে দেখা যাচ্ছে যে আমার এক্স এক্স প্লাস ওয়াই, এটা আমি যখন করব তখন এটার ক্যালকুলেশনটা আমাকে দিচ্ছে। তো অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের সাথে রুবির পার্থক্য, মানে অনেক বড় কিছু পার্থক্য আছে। একটা পার্থক্য হচ্ছে যে এখানে আমাকে ভ্যারিয়েবলের মানে যে ধরন সেটাকে আমাকে ডিফাইন করে দিতে হয় না। আমি যখন ভ্যারিয়েবলের ভ্যালু সেট করি তখন সে ভ্যারিয়েবলটা অটোমেটিকলি সেট করে নেয়। যারা অন্য কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শেখার চেষ্টা করেছে তারা মোটামুটি বুঝতে পারবে। যেমন হচ্ছে যে এক্সের যদি আমি ক্লাস নেই, এটা হচ্ছে ক্লাস মেথড, এক্সে আমি ক্লাস মেথডটাকে কল করলাম, সে আমাকে এটার মানে ক্লাস কি, এই অবজেক্ট এক্সের যে ভ্যালুটা আছে সে ভ্যালুর মানে এই যে ভ্যালু 45, এটার কি ক্লাস, সেই ক্লাসটা আমাকে দেখা দিচ্ছে, ঠিক আছে।
তো এরকম এখানে আমাকে কোনো কিছু দেখা দিতে হবে না। কিছুদিন আগে, বছর দুয়েক আগেও রুবিতে হচ্ছে নাম্বার যখন আমরা ডিফাইন করতাম তখন ফিক্স নাম আর বিগ নাম নামে দুটো আলাদা টার্ম ছিল। 2.7-এর পরে, রুবি 2.7-এর পরে সেটাও উঠে গেছে। এখন ওটাও আর ডিফাইন করতে হয় না। আগে যখন বড় কোনো নাম্বার নিতে হতো, যেমন বিলিয়ন কিংবা বিলিয়ন ফিগারের কোনো নাম্বার দিতে হতো, তখন দেখা যাচ্ছে যে আমাকে বিগ নাম ব্যবহার করতে হতো, আদারওয়াইজ ফিক্স নাম। তো সেই সমস্ত বিষয়গুলো এখন নাই। তবে পুরানা কিছু কোডে এখনও দেখতে পাওয়া যাইতে পারে। তো 2.7, রুবি 2.7-এর উপরের যে এইগুলো আছে সেগুলোতে আর এটা দেখা যায় না। তো এরকম এখানে আমাকে ওই সমস্ত মানে ভ্যারিয়েবলের ভ্যালু কিংবা ভ্যালু টাইপ এগুলো আমাকে ডিফাইন করে দিতে হয় না, শুধু এটুকু মনে রাখলেই হবে। আচ্ছা, এবার হচ্ছে যে 3 নম্বর ক্লাসটা কি ছিল, ইন্টিজার। ওকে, তো নুমেরালসের যে বিষয়টা, যে দুই ধরনের নাম্বার আমরা দেখতে পাই, একটা হচ্ছে পূর্ণ সংখ্যা, একটা হচ্ছে ভগ্ন সংখ্যা। পূর্ণ সংখ্যাকে আমরা বলি ইন্টিজার এবং ভগ্ন সংখ্যাকে প্রোগ্রামিংয়ে বলা হয় ফ্লোটিং পয়েন্ট নাম্বার। তো যেমন আমি এক্স যেটা আছে সেটা ইন্টিজার নিল, ঠিক আছে। এখন আমি যে ওয়াই এর ভ্যালু আমি সেট করি সে 31.8, এখন কিছু বললো না, কিন্তু এখানে জাস্ট কালার চেঞ্জ হয়েছে। আমি যদি ওয়াই এর এখন ক্লাস নেই, তাহলে সে আমাকে বলবে এটা হচ্ছে ফ্লোটিং পয়েন্ট নাম্বার। তো যদি আমাদের কোনো ক্যালকুলেশনের ক্ষেত্রে ইয়ার দরকার হয়, মোটামুটি একটা কী বলবো, প্রেসিশন বা সূক্ষ্ম রেজাল্টের দরকার হয়, তাহলে আমাদেরকে অবশ্যই ফ্লোটিং পয়েন্ট নাম্বার নিতে হবে। ফ্লোটিং পয়েন্ট নাম্বার এমনিতে ডিফাইন করা যাবে না। আপনাকে ডিফাইন করার সময় সে ইউ হ্যাভ এ নাম্বার 40, ঠিক আছে, এটাকে আপনাকে ফ্লোটিং পয়েন্ট নাম্বার নিতে হবে কোনো একটা কিছুতে। সে আপনি বিতে ফ্লোটিং পয়েন্ট নাম্বার নিতে যাচ্ছেন, তাহলে কি করবেন, 40 লিখবেন, ঠিক আছে। 40 লেখার পরে ডট দিয়ে একটা 0 দিয়ে দিবেন, অর্থাৎ দশমিক সংখ্যা দিয়ে দিবেন। এর মাধ্যমেই রুবি অটোমেটিকলি বুঝে নেবে যে আপনি এখানে ফ্লোটিং পয়েন্ট নাম্বার রাখতে চাচ্ছেন। সে তখন এটাকে ফ্লোটিং পয়েন্ট নাম্বার হিসেবে ট্রিট করবে, ঠিক আছে। এটাকে ফ্লোট হিসেবে সে ট্রিট করছে। তো এইভাবে ফ্লোটিং পয়েন্ট নাম্বারের সাথে ইন্টিজারের যদি ক্যালকুলেশন হয়, অলওয়েজ রেজাল্টটা দেবে ফ্লোটিং, এবং ইন্টিজারের সাথে ইন্টিজারের ক্যালকুলেশন হলে অলওয়েজ সে দেবে হচ্ছে ইন্টিজার। যেমন আমার এক্স যেটা আছে, এক্সের ভ্যালু হচ্ছে কত, আচ্ছা এক্সের ভ্যালু কল করি, এক্সের ভ্যালু হচ্ছে 45, অর্থাৎ এক্স হচ্ছে আমার ইন্টিজার। এক্স প্লাস ওয়াই যদি কল করি, তাহলে সে আমাকে কি দিল, যে সে আমাকে একটা ভাঙা নাম্বার দিল বা ফ্লোটিং পয়েন্ট নাম্বার দিল। তো এক্স অর্থাৎ ইন্টিজার এবং ফ্লোটিংয়ের মিলিত ক্যালকুলেশন করলে অবশ্যই সে আমাকে ফ্লোটিং পয়েন্ট নাম্বার দেবে। তবেও টু বি অন দ্য সেফ সাইড, যখন আপনার সুযোগ থাকবে এবং আপনার প্রয়োজন হচ্ছে যে আপনি মানে একটা প্রেসিশন একটা নাম্বার নেবেন, আউটপুট নেবেন, তখন ডেফিনেটলি আপনার ভ্যালুগুলোকে কনভার্ট করে নিতে হবে ফ্লোটিংয়ে। যেমন আপনার একটা ভ্যালু আছে এক্স আছে হচ্ছে আমার এখন ইন্টিজারে, ঠিক আছে। এক্সকে কীভাবে আমি ইয়াতে কনভার্ট করব, এক্স ইজ ইকালস টু এক্স ডট টু আন্ডারস্কোর আই, আমি ইন্টিজারে কনভার্ট করতেছি, আর এফ দিলে হচ্ছে আমি ফ্লোটিং পয়েন্টে কনভার্ট করতেছি। তো আমি ফ্লোটিং পয়েন্টে কনভার্ট করে নিলাম। এখন এক্সের ক্লাস নিলে কিছুক্ষণ আগে সে আমাকে দেখাচ্ছিল ইন্টিজার, এখন সে আমাকে ফ্লোট দেখাচ্ছে। তো এভাবে যদি যখন প্রয়োজন হবে প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে, আপনি এভাবে এই মেথডটা ব্যবহার করে, যে ডট টু আন্ডারস্কোর এফ, এই ফ্লোটিং পয়েন্টের মেথডটা ব্যবহার করে এই নাম্বারগুলোকে ফ্লোটিংয়ে কনভার্ট করে নেবেন, তাহলে ভুল হওয়ার সুযোগটা কম থাকবে। তো এই হচ্ছে মোটামুটি ফ্লোটিং আর ইয়ার কথাবার্তা, ঠিক আছে। ও আচ্ছা, ফ্লোটিংয়ের আর একটা বিষয় আছে, সেটা হচ্ছে রাউন্ড আপ করা, ঠিক আছে। এখানে যেমন আমি একটা বড় নাম্বার নেই, সে সি ইজ ইকালস টু, আমি দেখা যাচ্ছে অনেকগুলো বড় নাম্বার নিলাম এবং অনেকগুলা দশমিকের পর অনেকগুলো সংখ্যা নিলাম, ঠিক আছে না। এখন আমি চাইলে একে শর্ট করতে পারি, কীভাবে, সি ইজ ইকালস টু সি রাউন্ড, ঠিক আছে। এবং রাউন্ডের ক্ষেত্রে আমি যদি এই প্যারামিটারের ভিতরে আমি 4 দেই, তাহলে কি হবে দেখেন, আমাকে 4 ঘর পর্যন্ত, দশমিকের পরে 4 ঘর পর্যন্ত আমাকে সে রাউন্ড আপ করে দেবে। কীভাবে রাউন্ড আপ করে দেবে, রাউন্ডিংয়ের যে লজিক আছে, অর্থাৎ মানে এই যে এখানে 5 ছিল, ঠিক আছে না, 5-এর পরে 6 ছিল, অর্থাৎ সেটা 5-এর উপরে ছিল। আচ্ছা, কেউ একজন মনে হয় জয়েন করার চেষ্টা করতেছে নাকি, দেখি তো। ও হ্যাঁ, ওকে। তো যেটা বলছিলাম আর কি, যে তো রাউন্ডিংয়ের যে লজিক আছে সেই লজিক অনুযায়ী, অর্থাৎ এখানে 6 ছিল, যে কারণে সে
এখানে এসে 5টাকে 6 বানিয়ে দিছে, ঠিক আছে। তো রাউন্ডিংয়ের লজিক অনুযায়ী সে রাউন্ড করবে। তো এই রাউন্ড যে মেথড আছে, ডট রাউন্ড মেথড আছে, এই মেথডটা আমরা আমাদের মানে কি বলবো, এই মেথডটা ব্যবহার করে আমরা আমাদের ইপ্সিত, আমাদের পছন্দনীয় ঘর পর্যন্ত আমরা সংখ্যাটিকে রাউন্ড আপ করতে পারি। তো আপনার প্রয়োজন নেই হয়তো অনেক সময় অনেক দূর নিয়ে যাওয়ার, কিন্তু আপনি তখন সেক্ষেত্রে রাউন্ড আপ করবেন। তবে রাউন্ড আপের ক্ষেত্রে মাথায় রাখতে হবে যে রাউন্ডিং করলে খুব বেশি অর্থাৎ 4 ঘর 5 ঘর এরকম রাউন্ড আপ করা উচিত, মানে 2-1 ঘরের জন্য রাউন্ড আপ করা উচিত না, তাতে করে ক্যালকুলেশনের অনেক বড় একটা প্রবলেম চলে আসে। রাউন্ডিং করবেন অলওয়েজ 4, 5 কিংবা 6 এরকম সংখ্যায় আপনারা রাউন্ডিং করবেন, তাহলে ভালো হবে আর কি। আর যদি মানে মেমোরি নিয়ে খুব একটা সমস্যা না হয়, যে না আমার মেমোরি নিয়ে খুব একটা প্রবলেম নাই, ছোট অ্যাপ্লিকেশন আমি তৈরি করতেছি, সেক্ষেত্রে রাউন্ডিং না করলেও হয়, ঠিক আছে। এতো আচ্ছা, এখন এ তো গেল রাউন্ডিংয়ের মেথড। আর আমাদের নেক্সট হচ্ছে যে কি, আমরা আলোচনা করেছিলাম স্ট্রিং নিয়ে, ঠিক আছে। স্ট্রিংটা কি? স্ট্রিং হচ্ছে সিম্পলি একগুচ্ছ শব্দ, ঠিক আছে। যেমন স্ট্রিং যে ইয়াটা আছে, এখানে আমি রাখলাম হচ্ছে যে হ্যালো ওয়ার্ল্ড, ঠিক আছে। এটা হচ্ছে আমার স্ট্রিং। এই যে ভেরিয়েবলটা আছে, এই ভেরিয়েবলটা এখন একটা স্ট্রিং টাইপ অবজেক্ট হোল্ড করছে, সেই স্ট্রিংটা হচ্ছে এটা, ঠিক আছে। তো স্ট্রিংয়ের ক্ষেত্রে কিছু বিষয় আছে, যেমন আমি একটা স্ট্রিংয়ের সাথে আর একটা স্ট্রিং যোগ করতে পারি, ঠিক আছে। যেমন আমি গ্রিটিং পার্ট 1-এ আমি রাখলাম হচ্ছে যে হাই, ঠিক আছে। আর গ্রিটিং পার্ট 2-তে রাখলাম আমি দেয়ার। এখন এই দুটোকে আমি যদি একসাথে গ্রিটিংয়ে বানাইতে চাই, গ্রিটিং হবে আমার কি, যে দুটোর মিলিত ইয়া, তাই না। গ্রিটিং আন্ডারস্কোর p1 প্লাস, এখন আমার যেহেতু দুটোর মধ্যে কোনো স্পেস নাই, তো আমাকে একটা স্পেস লাগবে, তো আমি একটা স্পেস এখানে তৈরি করে নিচ্ছি, নিয়ে তারপর আমি প্লাস দিয়ে গ্রিটিং আন্ডারস্কোর p2, ঠিক আছে না। এটা করে দিলাম, তো হাই দেয়ার চলে আসলো। এখন আমি যতবারই গ্রিটিং দেবো ততবারই আমাকে হাই দেয়ার দেবে, ঠিক আছে। আপনারা কেউ কি নোট নিচ্ছেন? মানে আমি জাস্ট সবগুলোর দরকার নাই, মোটামুটি যে মেইন জিনিসগুলা, যেমন কি মেথড কল করছি, আর এরকম কিছু 2-1টা ছোটোখাটো নোট যদি কেউ একজন নিতে পারেন খুব ভালো হয় আর কি। আচ্ছা, তো এ হচ্ছে যে মোটামুটি মানে স্ট্রিংকে যোগ করার ব্যাপার আর কি। তো স্ট্রিংকে কিন্তু দেখা যাচ্ছে ক্ষেত্র বিশেষে আমাদের গুণও করা লাগতে পারে, যেমন x = আমি ধরেন যে ইয়া নিলাম, এই যে দুটো স্টার নিলাম, ঠিক আছে না। এখন যদি আমি এক্সকে যদি আমি গুণ দেই সে 20 দিয়ে, ঠিক আছে, কি হবে, আমার 40টা স্টার দেবে। 2টা স্টার ছিল, এখন 40টা স্টার দেবে। তো কোনো সময় কাজের প্রয়োজনে আপনাদের এটার দরকার হতেও পারে, তো মাথায় রাখতে হবে যে স্ট্রিংয়ে গুণ করলে এরকম হয়, ঠিক আছে। এমনকি এই স্ট্রিংয়ের ক্ষেত্রে আর একটা জিনিস আপনাদের মাথায় রাখতে হবে যে স্ট্রিং যে নাম্বার, সেই নাম্বারটা কিন্তু নর্মাল নাম্বারের মতো না। স্ট্রিংয়ে আমি যদি x = 5 নেই, 5 নিলে এখন যদি আমি এক্সকে 5 দিয়ে গুণ দেই, তাহলে কি আমার 25 আসবে কি আসবে না, হ্যাঁ 5টা 5 দিবে আর কি। এই হচ্ছে ব্যাপার। তো স্ট্রিং যেহেতু আমি নিচে এখানে দেখেন, এটা স্ট্রিং নিলে স্ট্রিংয়ের ক্ষেত্রে এরকম হবে। আচ্ছা, আপনাদের আরেকটা জিনিস আমি হয়তো দেখাই নাই, সেটা হচ্ছে যে কিভাবে ডাটা ইনপুট নেওয়া যায়, তাই না। ডাটা ইনপুট নেওয়া যায় হচ্ছে গেটস মেথড দিয়ে, ঠিক আছে। কিভাবে গেটস মেথড দিয়ে, y=gets, এটা যদি করি তাহলে সে আমার মানে আউটপুটের জন্য অপেক্ষা করতেছে, ইনপুটের জন্য। তো আমি y ভ্যালু দিলাম হচ্ছে সে 10, তো সে আমাকে এটা দিছে। এখন আমি যদি y এর আউটপুট নেই, দেখা যাচ্ছে 10 দিছে, ঠিক আছে। কিন্তু খেয়াল করে দেখেন, এটা হচ্ছে যে মানে এটা হচ্ছে কিভাবে আপনি ডাটা ইনপুট নেবেন তার একটা জিনিস আমি দেখাচ্ছি শর্ট করে। তো y আমি ইনপুট নিছে, আমি কিন্তু কিবোর্ড থেকে টাইপ করছি 10, তাই না। সে কি নিয়ে আসছে, ডাবল স্কোয়ার ব্র্যাকেটের মধ্যে 10 এবং অবলিক দিয়ে n দিছে, অর্থাৎ নতুন একটা লাইনের রেট। এই যে ব্যাকস্ল্যাশ, যেটা ব্যাকস্ল্যাশ n, এর দ্বারা বোঝা যায় নতুন একটা লাইন।
তো এবং সে এটাকে হচ্ছে স্ট্রিং হিসাবে ইনপুট নিছে। তো আমি তো শিওরলি এটা চাই না। তো যখনই আমরা ইনপুট নেব তখন কি করব, y is equals to gets ডট chomp চম্প নামে একটা মেথড আছে, এই চম্প মেথডের মাধ্যমে নিব। চম্প করলে কি হবে যে নতুন যে লাইন আছে লাইনটাকে ডিলিট করে দেবে। আর একটা যেটা মেথড আমি অ্যাপ্লাই করব টু আন্ডারস্কোর আই, অর্থাৎ আমি যেহেতু ইন্টিজার নিতে চাচ্ছি কাজেই টু আন্ডারস্কোর আই দিয়ে দেবো। এবার আমি যখন 10 ইনপুট দিলাম দেখেন যে এবার সেই ইন্টিজার হিসেবে নিচ্ছে, এবার স্ট্রিং হিসেবে নেয় না। আমি ওয়াই ডট ক্লাস দেই, দেখেন ইন্টিজার হিসেবে নিচ্ছে, ওয়াই এর ভ্যালু নেই 10 দিছে। তো এ হচ্ছে ব্যাপার, আপনার কোনো কিছু ইনপুট নিতে হলে আমরা গেটস মেথড ব্যবহার করি, কিন্তু মনে রাখতে হবে যে গেটস মেথডে কি হয়, গেটস মেথডে অলওয়েজ স্ট্রিং হিসাবে ডাটাটাকে ইনপুট নেয়। তো আপনার যদি ওটাকে ক্যালকুলেশনের প্রয়োজন হয় তাহলে আপনাকে সেটাকে ডট চম্প দিয়ে আগে নতুন লাইনটাকে ডিলিট করতে হবে, তারপরে 2i করতে হবে, ঠিক আছে? তাহলে সে ইন্টিজার হিসেবে ডাটাটাকে রেজিস্টার করবে। তো এই হচ্ছে মোটামুটি স্ট্রিংয়ের এই ব্যবহারগুলো। স্ট্রিংয়ের কিছু বেসিক কিছু আরও ব্যবহার আছে, যেমন হচ্ছে যে আমি একটা স্ট্রিং নেই, যেমন আচ্ছা গ্রিটিং তো এখন আছে, গ্রিটিং আছে না, হ্যাঁ আচ্ছা গ্রিটিংয়ের উপর আমি কিছু মানে অ্যাপ্লাই করি, কোনো কিছু মেথড অ্যাপ্লাই করি, ঠিক আছে? যে ফাংশন যেটা আছে অন্যান্য প্রোগ্রামের কাছে সেটাই রুবিতে মেথড। তো মেথড হচ্ছে যে আমি প্রথমে ক্যাপিটালাইজ মেথড ইউজ করি, ক্যাপিটালাইজের পদ্ধতিতে হচ্ছে কি যে প্রথম যে অক্ষরটা আছে সে অক্ষরটা বড় হাতের হবে, বাকি সবগুলো ছোট হাতের হবে, এটা হচ্ছে ক্যাপিটালাইজের রুলস। গ্রিটিং এখন আমি যদি আপকেস করি সবগুলো অক্ষর আপকেস হয়ে গেছে, ঠিক আছে, আপার কেস হয়ে গেছে। গ্রিটিং যদি আমি এখন ডাউন কেস করি সবগুলো অক্ষর ছোট হাতের হয়ে গেছে। এখন হচ্ছে যে লেন্থ, এই মেথডটা ব্যবহার করলে যে কয়টা অক্ষর আছে এই মানে এই ইয়াতে সেটা আমাদেরকে দেখা দেবে। এ হচ্ছে মোটামুটি স্ট্রিংয়ের যে অপারেশনগুলো, ঠিক আছে? তো অবজেক্টস হয়েছে, স্ট্রিং হয়েছে। আচ্ছা এবার 3 নম্বর ক্লাসে কি ছিল? ওকে 3 নম্বর ক্লাসে ওকে ইফ আর কন্ট্রোল স্ট্রাকচার ছিল। তো ইফ যে কন্ট্রোল স্ট্রাকচার এবং ইফ কেস এই যে জিনিসগুলো এগুলো নিয়ে আমাদের একটু আচ্ছা আমি একটু দেখা দিই। আচ্ছা আমি আবার নতুন করে এক্সের একটা ভ্যালু নেই, এক্সের ভ্যালু হচ্ছে 4, ঠিক আছে? ওয়াই একটা ভ্যালু নেই, সরি ওয়াই ভ্যালু 10 আছে, ওকে। এখন ইফ এক্স ইজ লেস দেন ওয়াই, ঠিক আছে? যদি এটা ট্রু হয় তাহলে সে কী করবে, কোর্স এক্স ইজ গ্রেটার দেন ওয়াই, ঠিক আছে না? এক্স আচ্ছা এক্স যদি ওয়াই থেকে ছোট হয় তাহলে সে এক্স লেস দেন ওয়াই এটা পুট আউট করবে, ঠিক আছে? এলস কি করবে, এলস হচ্ছে যে আচ্ছা এখানে হবে না, পরের লাইনে কোর্স ওয়াই ইজ লেস দেন এক্স, ঠিক আছে? এটা আউটপুট করবে এবং এটা ইন করতে হবে এই দিয়ে। আমাকে অ্যান্সার কি দিল, এক্স ইজ লেস দেন ওয়াই, তার মানে কি এক্স হচ্ছে ওয়াইয়ের থেকে ছোট, তো সেটাই তো ট্রু হওয়ার কথা, তাই না? ওয়াইয়ের মান 10 এবং এক্সের মান 4। তো এইভাবে হচ্ছে যে এটা হয়। যদি আমার এখন এমন হতো যে আমি লজিকটা উল্টাই দিই, ইফ এক্স ইজ গ্রেটার দেন ওয়াই, মানে একই ইয়ে আসবে। আর তার থেকে বরং আমি করি কি ওয়াইয়ের ভ্যালুটা চেঞ্জ করে দিই কিংবা এক্সের ভ্যালুটা চেঞ্জ করে বড় একটা ভ্যালু দিয়ে দিই, ঠিক আছে? এবার আমি আগের যে ইয়াটা আছে সেটা আমি অ্যাপ্লাই করি। আমি জাস্ট শুধু আপার যে বাটনটা আছে মাউস অ্যারোকের সেটা প্রেস করলাম, আমার উপরেরগুলো চলে আসলো, ঠিক আছে? এই যে আমি হুট করে পুরো লাইন কয়েকটা নিয়ে চলে আসলাম, এটা হচ্ছে যে ওই মাউস অ্যারো কি যে 4টা বাটন থাকে কিবোর্ডে তার উপরের যে বাটনটা সেই বাটনটা আপ অ্যারো কি যেটা। তো ঠিক আছে, তো এবার আমি ওই একই জিনিস আবার আমি প্লে করলাম। এবার দেখেন ওয়াই হচ্ছে যে এক্সের থেকে ছোট এটা দেখাচ্ছে। আমার যদি এটা মানে বলাটা ভুল হয়েছে, ঠিক আছে, এটা ওয়াই এক্সের থেকে না ঠিক আছে, এটা ঠিকই আছে, সরি ঠিক আছে। যেহেতু এক্সের ভ্যালু 88 এবং ওয়াইয়ের ভ্যালু কত, ওয়াইয়ের ভ্যালু আমরা নিয়েছিলাম 10, তো যে কারণে ওয়াই এক্সের থেকে ছোট এবং সেটাই সে এখানে দেখাচ্ছে। তো এভাবে ইফ দিয়ে যে কোনো ধরনের মানে ক্যালকুলেশন আমরা করতে পারি, ঠিক আছে? যে কোনো ধরনের ইয়া দিয়ে আমরা যে কোনো শর্তই ব্যবহার করতে পারি।
ইফের প্রচুর ব্যবহার আছে, আমরা ফিউচারে আরও অনেক ব্যবহার দেবো। এমনকি ইফের সাথে আরও একটা জিনিস আছে যেটা হচ্ছে যে ইফ এলস, সেই লজিকটাও আমরা এর আগের ক্লাসে দেখছি, তো আমি ওইটা একটু হালকা দেখাই দিই, দিয়ে আমরা মোটামুটি ওই ক্লাসে চলে যাব। ঠিক আছে, কেস বাকি থাকলো, কেস আলোচনা করে তারপরে তখন আমরা আগামী দিন থেকে ইয়া করব। আচ্ছা, তো ইফের আমি একটা ইয়া দেই, লজিক দেই। ঠিক আছে, যে এজ, ঠিক আছে, এজ ইজ ইকালস টু সে 10 দিলাম। ঠিক আছে, ইফ এজ ইজ লেস দেন 3, কোর্স, আচ্ছা সাবজেক্ট ইজ এ বেবি না দিয়ে শুধু বেবি দিই, বেবি সুবিধা হবে আর কি। এলস ইফ, আচ্ছা এলস ইফ বানানটা আপনারা খেয়াল করেন, ইএলএস আইএফ। ঠিক আছে, এখানে আমার শুধু কি ছিল, যে ইফ ছিল, এলস ছিল, ব্যাস দুটো লজিক আমি ক্যালকুলেট করছি। কিন্তু এখানে আমাকে একাধিক লজিক যখন ক্যালকুলেট করতে হচ্ছে তখন আমি এলস ইফটা ব্যবহার করব। তো এলস ইফে এখানে আমাকে লজিক দিতে হবে, এলস ইফ এজ ইজ লেস দেন 10, আচ্ছা 12 দেই, puts child। ঠিক আছে, else if, এখানে আমাকে লজিক দিতে হবে, লজিকটা আমি দিয়ে দিই। বিলো যদি 19 হয়, বিলো যদি 20 হয় তাহলে সে টিনেজার, তাই না? তাহলে puts, ওকে। আচ্ছা, else if age is less than 65, course। ঠিক আছে, এবার হচ্ছে সবার শেষে আমি এলস দিয়ে দেবো, এবং এলস আমি করব হচ্ছে যে, আচ্ছা সিনিয়র সিটিজেন, ওকে। এবার এটা আমি এন্ড করবো এখানে। আমার খেয়াল করে দেখেন, আমার এজ হচ্ছে আমি 10 নিয়ে শুরু করছি। তো আপনার যেভাবে আমরা ইনপুট নিলাম সেভাবে ইউজারের কাছ থেকে আপনারা ইনপুট নিতে পারেন। ইউজার যে ইনপুট দেবে সেই অনুযায়ী এটা চেঞ্জ হবে, সেটা করা যায়। ঠিক আছে, তো আমি এটা ইয়ে করি, দেখা যাচ্ছে আমাকে আউটপুট দিল কি, চাইল্ড। কেন? কারণ এই লজিক অনুযায়ী সে এজটা হচ্ছে 12-র নিচে পাইছে, যে কারণে সে চাইল্ডটা দিল। এখানে কিভাবে এই ইফ যে স্টেটমেন্ট আছে সেখানে একের পর এক যাচ্ছে। প্রথম স্টেটমেন্টে সে আগে কম্পেয়ার করবে, না মিললে তারপরের লজিকে কম্পেয়ার করবে, নেক্সট লজিকে যাবে, নেক্সট লজিকে যাবে, এভাবে। ঠিক আছে, তা যে কারণে আমরা শুধুমাত্র লেস দেন দিয়েই আমাদের হয়ে গেছে। এখানে এজ লেস দেন 65, এই লজিকটাও কিন্তু এই যে এটা ফুলফিল করে, অর্থাৎ এজ তো 10, সো এটা তো 65-এর নিচে, কিন্তু এইটা কেন আমাকে আউটপুট দিল না? কারণ এটা হচ্ছে ডাউন দ্য রোড আছে অনেক দূরে, শুরুতে আসে হচ্ছে আমার এইটা, এবং শুরুতে আসে হচ্ছে এইটা। তো এটা যখন আমার ফুলফিল করলো, সে এটা আউটপুট দিয়ে এই যে মানে এই যে চেক করতেছিল সে, সেখান থেকে সে বের হয়ে আসলো। তো এই হচ্ছে মোটামুটি ইফের ব্যবহার। আচ্ছা, এখন আমি চট করে আর 2 মিনিটে কেসটা দেখাইনি। কেসটা হচ্ছে কি, কেসের ক্ষেত্রে আপনি এই যে একাধিক এলসিফ ব্যবহার করতেছেন, এটা তো একটু ঝামেলার। ঠিক আছে না? তো আমি তার থেকে বরং ইউজ করতে পারি, কেস ইউজ করতে পারি। তো কেস ইউজ করলে প্রথমে আমাকে কেস দেখাইতে হবে, যে কেস আমি নিচ্ছি, তারপরে আপনি ইয়াতে চলে যাবেন, মানে লজিকে চলে যাবেন। ঠিক আছে, ওয়েন সেম এই জিনিসটাই শুধু, যে ওয়েন এজ ইজ লেস দেন 12, ঠিক আছে, তখন সে কী আউটপুট দেবে, পুটস কী করবে সেটা। ঠিক আছে, পুটস দেখেন যে এখানে আমি কি করলাম, চাইল্ড, তারপরে আবার ওয়েন, এভাবে আমি যতবার আমার ওই যে ইফ এলসিফ ছিল ততবার তয়টা আমি হোয়েন দিয়ে সবগুলো লজিকগুলোকে দিতে পারি। ঠিক আছে, তো হোয়েন আমি জাস্ট একটা আরবিট্রারি দিলাম, দিয়ে পুটস এটা করলাম, দিয়ে আমি এখানে দেখা যাচ্ছে সবার শেষে আমার একটা এলস থাকবে, এলস। এবার এখানে আমার ওরকম আগের মতো একটা এন্ড থাকবে। এটা হচ্ছে আমার
এই স্টেটমেন্টটা। তো ঠিক আছে, কেস স্টেটমেন্ট ইউজ করা অনেক সহজ এবং অনেক ক্ষেত্রে ব্যবহার করা হয়, যে ক্ষেত্রে বিশেষ করে অনেকগুলো মাল্টিপল এলসিফ এলসিফ স্টেটমেন্ট থাকে, সেক্ষেত্রে আমাদের এটা ব্যবহার করা হয়। এবং এই কেস স্টেটমেন্টটা আরও একভাবে লেখা যায়, সেটা হচ্ছে যে আপনি মানে জাস্ট একটা এজ রেখে দিলেন এবং তারপরে আপনি শুধুমাত্র মানে এক্স্যাক্ট যে ভ্যালুটা ম্যাচ করতে সেটা। যেমন হচ্ছে যে আমার এজ নিলাম হচ্ছে 42, তাই না? আচ্ছা, এবার আমি হচ্ছে কেস এজ এই যে ভ্যালুটা আছে সেটাকে আমি লোড করে নিলাম, এবং লোড করে নেওয়ার পরে আমি এখন হোয়েন দেখাচ্ছি। হোয়েন, এবার আমি মানে রেঞ্জ দেবো হোয়েন 0.14। তো আপনার রেঞ্জ সম্পর্কে অবগত আছেন কিনা আমি জানি না, রেঞ্জের ক্লাসটা কি হয়েছে কি না। রেঞ্জ হচ্ছে কি যে রুবির একটা আর কি অবজেক্ট। আমি আপনাদের এইটা দেখে নিয়ে আমি দেখাচ্ছি। তো রেঞ্জ হচ্ছে, আমি রেঞ্জটা দেখে দিলাম when 0 to 14 puts আচ্ছা puts child, ঠিক আছে। when 15 to কত 15 to say 35 puts young adult, okay। when 35 to 65, okay। else put করবে সিনিয়র, এন্ড করে দিলাম, ঠিক আছে। এখানে কি দেখালো? আমাকে অ্যাডাল্ট দেখালো, কারণ আমার এজটা ছিল 42, ঠিক আছে। তো এভাবেও আপনারা মানে কেসটাকে ব্যবহার করতে পারেন রেঞ্জ ব্যবহার করে। তো রেঞ্জের কথা বলছিলাম, যে রেঞ্জটা হচ্ছে কি আপনি যখন এটা রুবিতেই দেখতে পাওয়া যায়, অন্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে তেমন অতটা নাই, হয়তো পাইথনে থাকতে পারে, অন্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে ততটা নাই, এবং এটার ব্যবহার রুবিতে অনেক স্মার্টলি করা যায়। দেখা যাচ্ছে যে অন্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে অনেক কাঠখড় পুরায় তারপরে এই স্টেটমেন্টে আসতে হয়, যেটা আমি এখানে শুধু 0 to 14 এভাবে রেঞ্জ ডিফাইন করে দিলাম। তো রেঞ্জটা হচ্ছে কি যে একটা, আপনি বুঝতে পারতেছেন রেঞ্জ একটা থেকে আরেকটা পর্যন্ত। যেমন আমি যদি এক্স ইজিক্যালস টু রেঞ্জ একটা নেই, ঠিক আছে, রেঞ্জ ডিফাইন করতে হয় এভাবে যে আমার একটা নাম্বার, শুরুর একটা নাম্বার থাকবে বিগিনার, তারপরে দুইটা ডট দিয়ে আমার এন্ড যে নাম্বারটা আছে সেই নাম্বারটা আমি দেবো। তো এটা হয়ে গেলো আমার একটা রেঞ্জ, ঠিক আছে। আর এই যে ব্র্যাকেট ইউজ করাটা, এটা হচ্ছে মোটামুটি সেফটির জন্য, যে আপনার অন্য প্রোগ্রামিংয়ের কোনো কোডের সাথে যেন এটা মানে কনফিউজ না করে। তো এখন আমি এক্সের ক্লাস নেই, সে দেখাচ্ছে রেঞ্জ ক্লাস। এটা একটা সম্পূর্ণ একটা ভিন্ন এক ধরনের ক্লাস অবজেক্ট আর কি, যে এটাই নিজেই একটা মানে ক্লাস। আচ্ছা, এখন আমি এক্স ডট ইনক্লুড এই মেথডটা দিয়েই, এই মেথডে আমি ইনক্লুড দেখাই হচ্ছে ধরেন 40, সে 40 এর ভেতরে ইনক্লুড আছে কিনা দেখাচ্ছে ট্রু। কেন? কারণ এক্সের ভেতরে 40 আছে কিনা সেটা আমি মানে ট্রাই করলাম এটার মাধ্যমে, সে দেখলো ট্রু, তার মানে এর ভেতরে 40 আছে। তো এইটাই আর কি ব্যাপারটা। তো এটা হচ্ছে মোটামুটি থাকলো। আমাদের ওই ক্লাসের সময় হয়ে গেছে, ঠিক আছে। তো এই ক্লাসটা আমি এখন ক্লোজ করে দিচ্ছি, দিয়ে ওই ক্লাসটা শুরু করছি। আপনারা সবাই ওই ক্লাসে যারা জয়েন করতে চান তারা জয়েন করতে পারেন, ঠিক আছে।